প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা স্টুডিও থেকে প্রবাসের কথা সংবাদপত্রে এই সপ্তাহ অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সংবাদপত্রের শিরোনাম নিয়ে বিশ্লেষণ করি। আপনাদেরকে জানাবার চেষ্টা করি যে আপডেটেড যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের হালনাগাদ পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। আজকে স্টুডিওতে আমরা সংবাদপত্রের এই সপ্তাহ অনুষ্ঠানে পেয়েছি একজন সাংবাদিক, একজন সম্পাদককে পেয়েছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান। থ্যাংক ইউ মিজানুর রহমান। আমরা সংবাদপত্রের এই সপ্তাহের আলোচনায় যাওয়ার আগে দর্শকদেরকে একটু জানিয়ে নেব যে প্রধান প্রধান শিরোনামগুলো এখানকার যে সংবাদপত্রগুলো রয়েছে আমরা একটু দেখে নেব। শুরুতে আমি যদি দেশ পত্রিকা, যেটির সম্পাদক আপনি, সাপ্তাহিক দেশ পত্রিকার শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বিএনপিকে মাইনাস করার নেপথ্যে কারা, এরকম একটি শিরোনাম করা হয়েছে এখানে। পাশাপাশি আমরা দেখছি যে দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে করা হয়েছে জয়ের সিআরআই ও পুতুলের সূচনা ফাউন্ডেশনের নথি চেয়ে চিঠি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন বিএনপিকে ধ্বংস করতে পরিকল্পিত চক্রান্ত চলছে। এ নিয়ে আমরা কথা বলতে চাই, আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাইব। এরপর আমরা সাপ্তাহিক প্রবাসের যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে ঐক্য সৃষ্টির চেষ্টা চলছে, প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। কেন জুলাই সনদ নিয়ে এত আলোচনা, এরকম একটি শিরোনাম করা হয়েছে। পাশাপাশি আরেকটি যে শিরোনাম দেখতে পাচ্ছি যে ট্রাম্পের বৈদেশিক নীতির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বে কৌশলগত অবস্থান হারাচ্ছে, শুল্ক যুদ্ধের মুদ্রাস্ফীতিতে যুক্তরাষ্ট্রের জনগণ, এরকম একটি শিরোনাম করা হয়েছে। আমরা জানি যে এই শুল্ক যুদ্ধ নিয়ে কিন্তু গোটা বিশ্বব্যাপী আসলে সরব গণমাধ্যমগুলোতেও। সাপ্তাহিক সাদা কালো যে শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ঠেকাতে সিরিজ ঘটনাযোগ্য, থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ লং মার্চের হুমকি। গোপালগঞ্জের ঘটনাকে সহিংস ঘটনার বরাত দিয়ে শিরোনামটি করা হয়েছে। আমরা সাপ্তাহিক আজকাল একই বিষয় নিয়ে আসলে শিরোনাম করেছে, যেটি আসলে এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয়। আগুন নিয়ে খেলছেন ডক্টর ইউনূস, এরকম একটি শিরোনাম করেছেন। গোপালগঞ্জের ঘটনা অশনি সংকেত, বিবিসির প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, এরকম একটি শিরোনাম করা হয়েছে। সাপ্তাহিক ঠিকানার যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বিএনপি ঘায়েল মিশনে জামায়াত, এনসিপি চরমনায় একাট্টা, আওয়ামী লীগে ঢেকুর, হঠাৎ পুলকে জাপা, ব্লেম গেমের নয়া ক্রুসেডে তারেক। বেশ ডিপ্লোম্যাটিক একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক ঠিকানায় করা হয়েছে। এরপর আমরা সাপ্তাহিক বাংলাদেশ আমার হাতে রয়েছে। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে আওয়ামী লীগের হামলা, যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে নিহত 4। 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি নাহিদের, এটি আমরা দেখেছিলাম যে সেটি বলা হয়েছিল, এরকম শিরোনাম করা হয়েছে। সাপ্তাহিক প্রথম আলো যে শিরোনামটি করেছে ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা কর্মসূচি, একটু ইতিবাচক শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। মৌসুম ভিত্তিক শ্রম ভিসা ট্রাম্প চালু করছেন, এটি একটা নতুন ভিসা কর্মসূচি, এটি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে অনেক বিষয়ে ছাড় দিচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি, আমরা জানি যে এটি একটি মুহূর্তের আলোচিত ইস্যু, ব্যবসায়ীদের মধ্যে নানা রকম উদ্বেগ রয়েছে, আমরা এই বিষয় নিয়েও কথা বলতে চাই। আমরা শুরুটা করব সাপ্তাহিক দেশ পত্রিকার যে শিরোনামটি আসলে আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম, বিএনপিকে মাইনাস করার নেপথ্যে কার। এরপর আমরা গোপালগঞ্জের ঘটনা নিয়ে নিশ্চয়ই কথা বলবো, আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাইবো। এই মুহূর্তে আসলে আমরা আজকেও দেখেছি যে মির্জা আব্বাস কিন্তু বলেছেন যে বিএনপিকে মাইনাস করার এই চেষ্টা চলছে বা ষড়যন্ত্র চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসব নিয়ে বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির মতো একটা বড় দল, তাদের এরকম মাইনাস করার প্রচেষ্টা, অথবা সেটি কি আদৌ হচ্ছে নাকি এটি এক ধরনের গুঞ্জন? আসলে এটা গুঞ্জন আপনি কিভাবে বলবেন যখন তাদের একেবারে মুখপাত্রই বলছেন? আর ধরেন রাজনীতিটা কোন দিকে যাচ্ছে সেটা বিবেচনা করা উচিত। এই রাজনীতি যাচ্ছে কোন দিকে সেটা বিবেচনা করবেন কি করে? ধরেন বাংলাদেশ, এই যে ডক্টর ইউনূস গভর্নমেন্ট আসার পরে সর্বক্ষেত্রেই তার হয়তো সাফল্য আছে, একটা ক্ষেত্রে ব্যর্থতার কথা সবাই বলেন, সেটা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এখনো নিয়ন্ত্রণে না, অবনতি হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ধরুন যে ইউনূস সরকারের কাছ থেকে সবার একটা প্রত্যাশা ছিল, মনে করেন বড় দল বিএনপির প্রত্যাশাটা ছিল তারেকের সাথে বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচন। এটা কিন্তু ডক্টর ইউনূস খোলাখুলিভাবে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে বা দ্বিতীয় সপ্তাহে, আমরা ধরে নিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এপ্রিলে বা জুনে নির্বাচন হতে পারে, জুনের মধ্যেই হলো ডেডলাইন বলা ছিল। কিন্তু হঠাৎ করে দেখেন ইউনূস গেলেন নির্বাচনের দিকে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন দিকে গেলেন? ধরেন এই আওয়ামী লীগকে আমরা নির্বাচনে এখন কি অবস্থা এটা জানি না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, সো বলতে পারেন যে আওয়ামী লীগ নো, তাইলে বাকি থাকলো কি? এনসিপি।
এনসিপি যদি এখন নিবন্ধন হয় নাই, তারা নিবন্ধন পাবে। তাদের মুখপাত্র নাহিদ ইসলাম বলতেছেন যে এখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। জামাতে ইসলামী তারাও বলছে যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সবার প্রত্যাশা ছিল যে ডক্টর ইউনূস কোনো না কোনোভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। এখন যদি মনে করেন আপনি নির্বাচনের পরিবেশ যদি না থাকে, এখন সামনেটা কি? ইলেকশন পেছানোর অপশনটা কি ডক্টর ইউনূসের কাছে? আর কোনো অপশন আছে? অপশন নাই। অপশন একটাই, সেটা হলো যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। গোপালগঞ্জের বিষয়টা, এটা কি খুব প্রত্যাশিত ছিল? আপনি দেখেন মিটফোর্টের যে ঘটনাটা ঢাকাতে, একটা লোককে কিভাবে মারা হলো 9 তারিখে ওই লোকটা, মানে আমি বলি এগুলা কিন্তু পরিকল্পনারই অংশ, কিন্তু এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি। কি কারণে? ঘটনাটা হলো 9 তারিখে, এটা প্রকাশিত হলো 12 তারিখে। দেখেন, একটা মানুষকে পাথর দিয়ে মারার পরে প্রথমবার মারল, আবার পাথর উঠল, আবার মারল, কত নিখুঁতভাবে এটাকে ভিডিও করা হয়েছে এবং ভিডিও করে এটাকে মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো। তারপরে কি হলো? তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে। ইভেন স্বাধীনতার ঘোষক আমরা যাকে বলি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টার পর্যন্ত ছিঁড়া হলো। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে ধরেন আওয়ামী লীগ দুঃশাসন করেছে, অপশাসন করেছে, এই জন্য আওয়ামী লীগকে আপনার ক্ষমতা থেকে সরে যেতে হলো। তাহলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির উপরে বন্দুক রেখে ডক্টর ইউনূসকে বলানো যে এখন ইলেকশন করার পরিবেশ নাই, আপনি ইলেকশন করতে পারবেন না। যে ঘটনাগুলো ঘটেছে, জি, সেটি কি আদৌ সুশৃঙ্খল একটা পরিবেশে তো আসলে বাংলাদেশ নেই। ডেফিনেটলি আপনি বলতে পারেন সুশৃঙ্খল, কিন্তু এই পাথর দিয়ে মারার যে ঘটনা, সেটি যদি পরিকল্পিত হয়, সেই ঘটনাটা তো একটা নৃশংস ঘটনা। বাবু আমি বলি আপনাকে, দেখেন এই পর্যন্ত চাঁদাবাজির যে নাটকগুলো চলছে, বিএনপির বিরুদ্ধে মিডিয়ারও একটা প্রপাগান্ডা আছে বলে আমি মনে করি। এই পর্যন্ত বিএনপির প্রায় 3-4 হাজার ছেলে মেয়েকে বহিষ্কার করা হয়েছে, নেতাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? আপনি মিটফোর্ডের যে ঘটনাটা ঘটলো, এটার প্রধান আসামি যে, তাকে কি আজও গ্রেপ্তার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে কি আজও কি কোনো বিবৃতি দেওয়া হয়েছে? তাহলে এর পিছনে কাহিনীগুলো কি? কেন এগুলা ঘটছে? আপনি কি মনে করেন গোপালগঞ্জের এই ঘটনা, আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ডিজিএফআই আছে, সরকারের বিশাল একটা বাহিনী আছে, তারা কোনো কিছু জানে না? এখন কেন 144 ধারার বিষয়টি আসতেছে? 2 নম্বর বার্তা হইল যে বিএনপিকে যেন কোনো না কোনোভাবে বিতর্কিত করা যায়। আপনি দেখুন, চাঁদাবাজি শুধু বিএনপি করছে, এটা কিন্তু একাধারে সবাই প্রচারণা করতেছে। তো এই চাঁদাবাজি বন্ধ করার কৌশলটা কি, সেটা নিয়ে তো আলোচনা করা উচিত। যাকে আমি বহিষ্কার করছি, যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, তার বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না? কিন্তু কেউ কি আসলে এটার দায় নিচ্ছেন? রাষ্ট্রের মানুষের, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের, দায়িত্ব তাদের। আপনার জীবন রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি ব্যর্থ হয়, আপনি এ দোষ কাকে দিবেন? সরকার যদি ব্যর্থ হয়, এ দোষ আপনি কাকে দিবেন? আমি তারেক রহমানের উপরে চাপিয়ে দিতে পারি, আমি আরেকজনের উপরে চাপিয়ে দিতে পারি, কিন্তু এটা তো আমার কৌশল হওয়া উচিত না। আমার কৌশল হওয়া উচিত যে দায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আজকে আপনি দেখেন, এই যে গোপালগঞ্জের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে? সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তির অবস্থানটা কথা। নট অনলি সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি আল জাজিরা থেকে শুরু করে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনি এগুলো পাবেন। তো তাতে আমার দেশের ভাবমূর্তিটা কোথায় দাঁড়ালো? যে জুলাই আগস্টের জীবনগুলো দিয়েছিলাম, যে অভ্যুত্থানটা হলো, এক্স্যাক্টলি, তো যে অপশাসনের বিরুদ্ধে আমাদের অভ্যুত্থান, যেখানে আইনের শাসন ছিল না, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের অভ্যুত্থান, সেখানে আমরা কি দেখছি? আমরা কি প্রত্যাশা করেছিলাম? কি কারণে? ভাই, রাষ্ট্রের সে শক্তিশালী তো আর কেউ না, সরকারের সে শক্তিশালী তো আর কেউ না। সরকারের হাতেই সমস্ত অস্ত্র, অতএব সমস্ত যা কিছু করার তাদের হাতেই আছে। আপনি, আমি কিছুই না, আমার হাতে কিছুই নেই। আমাকে আপনি ব্লেম দিতে পারেন, আপনাকে আমি ব্লেম দিতে পারি, কিন্তু কাজটা করার দায়িত্ব রাষ্ট্রের। সে কাজটা রাষ্ট্রকে করতে হবে। আপনাকে প্রথম ডিউটি হলো যে প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আর যেখানে আপনি মনে করেন যে কোনো কিছু ঘটবে, আশঙ্কা আছে, সেখানে আপনি ওইটা প্রোটেকশন করেন। আপনি জনসভা দিলেন, আপনি জানেন এরকম একটা কিছু ঘটবে, তারপরেও আপনি এটা হতে দিলেন। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ললাটে লিখন বলতে পারেন। আমরা যেহেতু জুলাই মাস চলছে, আমরা যদি গত বছরের জুলাই চিন্তা করি, এই বছরের জুলাই আমরা জানি যে কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল, একটা দেশ শাটডাউন হয়ে যাওয়া,
ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আপনি জুলাইয়ের কথা বললেন, আপনি জানেন এই 16 জুলাই আবু সাইদ তার হাত দুটো প্রসারিত করে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন তৈরি হয়েছে। মানে ওই ডেটেই আপনাকে কেন এই মারামারিটা করতে হবে গোপালগঞ্জে? একই ডেটে যেদিন জীবন দিল এই গণতন্ত্রের জন্য যে ছেলেটা আবু সাইদ, তার মৃত্যুর 1 বছর হইতে না হতেই জাতীয় শোক দিবস ওই দিন করবে, এই জাতীয় একটা সিদ্ধান্ত হয়েছে। আপনি আরেকদিন নেন, আপনি সেখানকার একটা পরিস্থিতি, এটাও তো তাদের দিক থেকে আপনি এটা জেনে শুনে এই পরিস্থিতি। সব মিলিয়ে মিজানুর রহমান, এরকম আমরা গত 1 সপ্তাহ 2 সপ্তাহে দেশের যে সামগ্রিক পরিস্থিতি, জুলাই থেকে জুলাই 1 বছর একটা বাংলাদেশের যে স্বপ্নের জায়গা, সেই স্বপ্নের জায়গা থেকে মানুষের মধ্যে একটা অস্বস্তি, মানুষ বরং কোথাও একটা স্বস্তি খোঁজবার যে আশা করেছিল, সেই জায়গা থেকে এক ধরনের যদি হতাশার কথা বলি, সেই হতাশা তৈরি হচ্ছে কিনা, এবং আমাদের রাজনৈতিক ভবিষ্যতের জায়গাটা কেমন দেখেন একজন সাংবাদিক হিসেবে, একজন সম্পাদক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের দেশের সামগ্রিক রাজনৈতিক ভবিতব্য আসলে কি? আরেকটা জিনিস আমি আপনার এখানে বলা উচিত, আপনি দেখবেন এটা ইন্ডিয়ান মিডিয়াতে আমি দেখেছি, শেখ হাসিনা কয়দিন পর পরই ভিডিওতে কথাগুলো বলেন, প্রতিরোধের কথা বলেন। এই জিনিসটা হলো আর একটা ডিজাস্টার আমাদের দেশের জন্য। গোপালগঞ্জে একটা পক্ষ সারাক্ষণ চেষ্টা করছেন যে কিভাবে, আপনি দেখুন গোপালগঞ্জে ঠিক আছে ভুল করছে, তারা একটা মিটিং দিয়েছে, তাদের মিটিংটা করতে দিলেই অসুবিধাটা কোথায় ছিল সেইভাবে তো চিন্তা করা যায়। এই কারণেই উচিত অনেক সময় খেলার মাঠে, রাজনীতির মাঠে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয়। কৌশলটা কি? অনেক সময় আপনাকে ব্যাকফুটে খেলতে হয়। সেই ব্যাকফুটের খেলাটা আপনাকে সময় বুঝে, সুযোগ বুঝে আস্তে আস্তে আগাতে হয়। ওই জায়গায় বোধহয় একটা সচেতনতা দরকার আসলে, যারা ব্যবহার হচ্ছেন, আওয়ামী লীগেরও যারা এখন এই মুহূর্তে গিয়ে এগুলো করছেন, তারাও তো আসলে অদ্ভুত একটা বিষয়, আমরা বাংলাদেশি হতে পারি নাই, বাংলাদেশকে ওন আমরা করতে শিখি নেই, বাংলাদেশকে ওন করা আমাদেরকে শিখাচ্ছেও না। এই আলোচনা আসলে অনেক দীর্ঘ আলোচনা, আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমরা শেষ করতে চাই। এরপরও আমরা শেষ কোনো মন্তব্য, এবং আপনি নির্বাচন নিয়ে আশাবাদ অথবা দেশ নিয়ে যদি আশাবাদের কিছু বলেন, আমরা অনেক নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে হলো, কেননা ঘটনা প্রবাহগুলোই আসলে এরকম। আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসকে, তো আমি চাই উনি যে প্রত্যাশা জাতিকে দিয়েছেন, যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন, যে ওয়াদা উনি জাতিকে দিয়েছেন, সেটা তিনি রক্ষা করবেন। সেক্ষেত্রে আপনি দেখেন অর্থনৈতিক ক্ষেত্রে হি ইজ ডুইং গুড। একটা মাত্র ক্ষেত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা ছাড়া হিজ গভর্নমেন্ট ইজ ভেরি নাইস। আমরা প্রত্যাশা করব উনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা করবেন। মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আলোচনায় আজকে সময় দিয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আবারও দেখা হবে। আপনাকে ধন্যবাদ। আমাদের আপনাকেও ধন্যবাদ, চ্যানেলের দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রবাসের কথা সংবাদপত্রের এই সপ্তাহ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে এবং সংবাদপত্র বিশ্লেষণ নিয়ে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন অতিথি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভকামনা।